প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বীমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়নে বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওয়ান্ডারফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, জাতীয় পুঁজি গঠন ও বিনিয়োগযোগ্য অর্থের যোগানদাতা হিসেবে ব্যাংকিং খাতের পাশাপাশি বীমা খাতেরও ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে। পাশাপাশি দেশের জিডিপিতেও এই খাতটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন মালয়েশিয়ায় জিডিপিতে বীমা খাতের অবদান 5.3%, ফিলিপাইনে 2%, থাইল্যান্ডে 5.4%, হংকংয়ে 19.6%, তাইওয়ান 14.8% অবদান রাখছে। 58টি বীমা কোম্পানি নিয়ে প্রতিবেশী ভারতের অর্থনীতিতে বীমা খাত অবদান রাখছে 4.2%। অথচ 81টি বীমা কোম্পানি নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে এই খাতের অবদান 0.5%-এরও কম। আগের সরকার 2021 সালের মধ্যে জিডিপিতে বীমা খাতের অবদান 4% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করলেও যথাযথ উদ্যোগের অভাবে উল্টো এই খাতের অবদান 1% থেকে নেমে অর্ধেকে ঠেকেছে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, অতীতে সরকার মুখে বীমা খাতের সম্ভাবনার কথা বললেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, বরং চরম রাজনীতিকরণ করায় এই খাতে সুশাসন ও জবাবদিহিতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ মনোযোগ দেওয়া হলে এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা গেলে 18 কোটি জনসংখ্যার দেশে বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ আছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বীমা খাত কেন অবহেলিত। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ এবং সাংবাদিক সুশান্ত সিনহা। অনলাইনে যুক্ত আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মনিরুল আলম। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সুশান্ত সিনহা, বিভিন্ন দেশের অর্থনীতিতে বীমা একটি গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশে এই খাতটিকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বীমা খাতের অবদানটা আসলে অনেক বড়, কিন্তু সেই অবদানটাকে আমরা ফর্মালাইজড করে, অর্থাৎ অর্থনীতির যে অন্যান্য সূচকগুলো, সেই সূচকের সাথে অর্থনৈতিক যে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো, সেগুলো করা হয়নি বিধায় এর গুরুত্ব আছে, কিন্তু সেই গুরুত্বটা পড়ে আছে। বাংলাদেশে যে জিনিসটা হয়েছে, বীমা কোম্পানির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আমাদের দেশের সরকারগুলো, অতীতের সমস্ত সরকারের গুরুত্বই ছিল যে কতভাবে সংখ্যা বাড়ানো যায়, কিন্তু আমরা বলছি যে সংখ্যা বাড়ানো হলেও এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে উদ্যোগগুলো দরকার, সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের আমানত, বিশেষ করে ক্ষুদ্র সাধারণ মানুষের যে আমানতটা এখানে জমা করে দীর্ঘমেয়াদে, সেই আমানতটাকে রক্ষণাবেক্ষণ করবার, দেখভাল করবার জন্য যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, সেই আইডিআরএটা কিন্তু আসলে না ঘরকা না ঘাটকা করে রাখা হয়েছে। সেখানে কিন্তু সব মিলায় 100 জন লোকও নেই। তাহলে 81টা কোম্পানি পরিচালনার জন্য আপনি 81 জন স্থায়ী কর্মকর্তা কর্মচারীকে যদি না দিতে পারেন, তাহলে আসলে বাংলাদেশের বীমা খাতকে আসলে কতদূর টেনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেটা সম্ভব হয়নি সরকারের সদিচ্ছার অভাবেই। উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হিসেবে বীমার দেখা যায় সেটা হচ্ছে আস্থা সংকট। কি আস্থা সংকট? মূলত এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গ্রাহকের যে আমানতের কথা সাধারণ গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে বা বছরে বা ত্রৈমাসিক ভিত্তিতে বা 6 মাসের ভিত্তিতে নিয়ে থাকে, সেই টাকাটা মেয়াদান্তে 10 বছর বা 15 বছর পর, অর্থাৎ ঝুঁকি গ্রহণ করে, ঝুঁকির জন্য ঝুঁকি গ্রহণ করার জন্য টাকা তুলতে গিয়ে যে ঝুঁকিতে পড়তে হয় আমানতকারীদের, সেই অনাস্থাটাই আসলে বীমা শিল্পের জন্য বড় বাধা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। যারা মনিরুল আলম, দেশের অর্থনীতির আকার গত 53 বছরে বহুগুণ বেড়েছে, বীমা খাতও বিস্তৃত হয়েছে, কিন্তু অর্থনীতি যেভাবে প্রসারিত হয়েছে তার তুলনায় বীমা খাতের উন্নয়ন হয়েছে খুবই নগণ্য। এর কারণ কি? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। যেভাবে আমাদের প্রাইভেট সেক্টর তৈরি হয়েছে অথবা বীমা খাত সম্প্রসারিত হয়েছে, সেখানে শুরুতেই আসলে আমাদের ধারণা যে, আমি একজন প্র্যাকটিশনার, এই ইন্ডাস্ট্রিতে প্রায় 34 বছর কাজ করছি, কেন আমাদের এই কথা এখনো শুনতে হয় যে বীমা খাত অবহেলিত অথবা বীমা খাত তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। আপনি জানেন যে আমাদের প্রাইভেটাইজেশনের কারণ আমাদের 1985 সাল থেকে আমাদের প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এসছে, এবং ভারত কিন্তু এসছে 2000 সালে। তো আমাদের তো দেখেন, আমাদের এখানে 85 সালে হলেও প্রাইভেটাইজেশন কিন্তু যে এত 15 বছর আগে শুরু হলো, আমরা সেভাবে আমাদের মানে আমাদের গ্রোথ সেভাবে হয়নি। এখনো সময় আছে, ঠিক আছে, আমাদের প্রায় 38 বছর আমরা পার করেছি এই বীমা সেক্টরে, কিন্তু এখনো আমার মনে হয় কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন দরকার। আমরা এখনো খুব ন্যাশনালিটি আমাদের আছে, আমরা এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে বাইরের কোনো মানে ফরেনারদেরকে আমরা এখনো সম্পৃক্ত করতে পারছি না। আমরা জয়েন্ট ভেঞ্চারকে আমরা খুব বেশি উৎসাহিত করছি না। তো আমাদের এখানে এক্সপার্টিস দরকার। আমাদের এখানে যেরকম সিও থেকে শুরু করে যে কোনো লেভেলে
আমাদের কিন্তু একচ্ছত্র এবং ইভেন অ্যাকচুয়ারি বাইরের অ্যাকচুয়ারি খুব ফ্রিলি এখানে কাজ করতে পারে না। তো আমাদের এত ন্যাশনালিটি যদি আমাদের ইন্স্যুরেন্স সেক্টর রাখি, আমাদের নিজেদের যেখানে টেকনিক্যাল নো হাউ নাই, সেখানে আমি বাইরের নলেজটাকেও ব্লক করে দিচ্ছি। সো যার কারণে আমার যেটা ধারণা যে আমাদের যে যে ধরনের মেধা, হ্যাঁ এই ইন্ডাস্ট্রিতে মনে হয় যে না যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বলে মেধা লাগে না। আমার হয়েছে যেটা যে এই ইন্ডাস্ট্রিতে আসলে সব থেকে বেশি মেধা দরকার, যার কারণে অ্যাকচুয়ারি মতো সাবজেক্ট এই ইন্ডাস্ট্রিতে আছে। সেটাকে আমরা ইগনোর করে এটাকে আমরা শুধুমাত্র বিজনেস ড্রাইভেন মার্কেটিং পিপুলের হাতে ছেড়ে দিয়েছি, আমরা এখানে টেকনিক্যাল পিপুলকে সম্পৃক্ত করছি না। তো আমি যেটা মনে করি যে নীতি নির্ধারণের বিষয়ে যদি কোনো চিন্তা ভাবনা করে, এখনো সময় আছে। এটাতে মানে ফরেন টেকনিক্যাল নো হাউটা এখানে ইনকর্পোরেট করা দরকার, সুযোগ করে দেওয়ার দরকার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এই ইন্স্যুরেন্স সেক্টরে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ভোক্তা বাজার হিসেবে দেখা হয়, কিন্তু এত বড় একটি ভোক্তা বাজারে কেন বীমা খাতের পেনিট্রেশনের হার এত কম? আপনার কাছে বিশ্লেষণটা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ জানাতে চাই RTVর সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদের এই প্রোগ্রাম কষ্ট করে দেখছেন। উন্নয়নে বীমা এই অনুষ্ঠানে আপনি যে প্রশ্নটি করলেন যে সারা বিশ্বব্যাপী, ইতিমধ্যে আপনি শুরুতেই কিছু পরিসংখ্যান উপস্থাপন করেছেন। যে পরিসংখ্যানের উল্লেখযোগ্য দিকটা হচ্ছে যে উন্নত বিশ্ব তো বটেই, আমাদের ইভেন ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো তো বটেই, আমাদের দক্ষিণ এশিয়াভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যেও আমাদের বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের যে পেনিট্রেশন সেটা হচ্ছে সর্বনিম্ন। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আমাদের কেন আসতে হলো? ইতিমধ্যে আমাদের সম্মানিত সহ আলোচকবৃন্দ যেটা উঠিয়ে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে আমাদের বীমা শিল্পে প্রায় 38 বছরের বেশি সময় ধরে প্রাইভেটাইজেশন এটাকে উৎসাহিত করা হয়েছে। আমাদের এখানে বীমা উন্নয়ন আইন হয়েছে, রেগুলেটরি বডি তথাকথিত ইডরা এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারপরও কেন আমরা আগাতে পারছি না? আমি সমস্যাগুলোকে দুই দিক থেকে আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে এটি একটি বাজার ব্যর্থতা এই জন্য বলছি যে এখানে হচ্ছে একটা হচ্ছে ডিম্যান্ড সাইড বা চাহিদা, আর একটা হচ্ছে যোগানদাতা বা সাপ্লাই সাইড। এটা আমাকে বলতেই হচ্ছে, যদি একটি অপ্রীতিকর, সেটা হচ্ছে যে সাপ্লাই সাইড যারা আছেন, দ্যাট মিনস কোম্পানি সমূহ এবং হচ্ছে রেগুলেটরি বডি অথবা সরকার, রেগুলেটরি বডি এবং হচ্ছে কোম্পানি সমূহ, তারা নিজেরাই কেন জানি জনগণের কাছে তাদের ব্যবসার যে বিস্তার এটা খুব বেশি ঘটাতে চাচ্ছেন কিনা বা চেয়েছেন কিনা, এই প্রশ্নটা তাদেরকেই করতে হবে। সাধারণ মানুষের দুয়ারে, দ্যাট মিনস যারা হচ্ছে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ আছে, ছোট ছোট ব্যবসায়ী আছে, ছোট ছোট পরিবহন ব্যবস্থাপনা যেগুলো আছে, রিক্সা, অটো রিক্সা, অথবা হচ্ছে আপনার এই যে টেম্পু, অথবা হচ্ছে শহরে গ্রামগঞ্জে যে বাসগুলো চলে, এখানকার যে যাত্রী সাধারণ আছে, নৌকায় যারা চলাফেরা করে, সে সমস্ত যাত্রী যারা আছে, এই যে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, তারপরে হচ্ছে শস্য বীমা নিয়ে চিন্তা করতে হবে, আবহাওয়া বীমা নিয়ে চিন্তা করতে হবে, জলবায়ুর প্রভাব নিয়ে চিন্তা করতে হবে, গ্রিন এনভায়রনমেন্টের যে কনসেপ্ট আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। বীমার জন্য, উন্নয়নের জন্য বীমার যে সার্ভিস এটাকে ব্যাপ্তিটা বাড়ানোর জন্য যে এত বেশি মাত্রায় গবেষণা দরকার এবং এখানে ইনোভেশন দরকার এবং তাদের বিনিয়োগ দরকার, আমার তো মনে হয় যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা খুব বেশি মাত্রায় এটা নিয়ে চিন্তা করেননি, এখনও করছেন না। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের যে পেনিট্রেশন, এখানে আমরা পিছিয়ে আছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব সুশান্ত সিনহা, প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশের বীমা খাতের সঙ্গে বাংলাদেশের বীমা খাতের পার্থক্যটা আসলে কোথায়? কেন সে দেশগুলোর বীমা খাত ভালো করছে আর আমরা পারছি না? আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, উন্নয়নী বীমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উন্নয়নী বীমা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বীমা খাত কেন অবহেলিত। আমরা ফিরছি আলোচনায়। জনাব সুশান্ত সিনহা, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশের বীমা খাতের সঙ্গে বাংলাদেশের বীমা খাতের পার্থক্য আসলে কোথায়? কেন সে দেশগুলো বীমাতে ভালো করছে
আমরা পারছি না। ধন্যবাদ। একটা তথ্য দিয়ে আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন, যেটি আমার স্যারও বললেন যে বিমার খাতের যে অবদানটা বিশ্বব্যাপী, যেমন গোটা পৃথিবীতে আপনি কিন্তু ইন্স্যুরেন্সের বাইরে আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। অফিস আদালত, দোকান, ঘর বাড়ি যা কিছু করেন না কেন ইন্স্যুরেন্স। যার ফলে প্রাকৃতিক দুর্যোগে স্যার যেটা উল্লেখ করলেন বন্যা, আমাদের যে ভয়াবহতা জলবায়ু পরিবর্তনজনিত কারণে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এগুলো আমলে নিয়ে এই যে প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্ট তৈরির কাজটা স্যার যেটা বললেন খুব ভালোভাবে, যে ইনোভেশন চাহিদা একটা আছে, আর একটা হচ্ছে নতুন নতুন ইনোভেশন করে এগিয়ে যাওয়ার যে কাজটা, সেটা আমরা গেল 10 বছরে, এখানে যেহেতু মনিরুল আলম তপন ভাই আছেন, তিনি আরও ভালো বলতে পারবেন, 10 বছরে বা 12 বছরে কিন্তু আমরা ওই ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফাইডের দিকে যাইনি, যেটা আমরা রপ্তানির ক্ষেত্রেও আমরা যদি দেখি যে ওই গার্মেন্টসের বাইরে আমরা কিন্তু আর অন্য পণ্য নিয়ে খুব বেশি এগোতে পারিনি। ফলে জাতিগতভাবেই কিন্তু আমরা যে যেখানে আছি ওখান থেকে একটুখানি বাড়ানো যায় কিভাবে, ওইভাবেই আসলে আমরা চলছি, যার ফলাফলটা বিমা খাতেও বেশি। এখন প্রতিবেশী ভারতের কথা যদি আমি চিন্তা করি, এলআইসি ইন্ডিয়া, তারা কিন্তু বিশ্বের সবচেয়ে সম্পদশালী যে প্রতিষ্ঠান তার মধ্যে কিন্তু ওরা শীর্ষে আছে। আইডিআরের রিপোর্টই বলছে বাংলাদেশে বিমা কোম্পানিগুলো এখন যে জমি জায়গায় বিনিয়োগ করছে, সেগুলো যে দামে কেনা দেখাচ্ছে, এখন 10 বছর পরে এসে ওই দামটাও তারা কাছাকাছি পাচ্ছে না। তার মানে ওখান থেকে সে জমি কেনার নাম করে টাকা কিভাবে বের করে নিয়ে যায়, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আছে। অর্থাৎ দিস দ্যাট ওয়েতে আমি বলবো যে আমাদের দেশের যে মালিকানার ধরনটা বা উদ্যোক্তা পরিচালক যারা আছেন, তারা এটাকে আসলে আর 5টা ব্যবসার মতো করে দেখতে চেয়েছেন। যেটা তপন ভাই বললেন, এটা খুবই একটা স্পেশালাইজড ব্যবসা, যেটাতে আসলে এটা মেধার শুধু দরকার তাই না। আপনি হিসেব করেন একটা মানুষের মানে মৃত্যুর সংখ্যাটা কতখানি, কত বছর বয়সে মরতে পারে, কতখানি তার এই ঝুঁকিটা, সেই অনুযায়ী তার প্রিমিয়ামটা হয়। তাহলে এত কিছু ক্যালকুলেশন করে যে ব্যবসা করবেন, তার পরিচালনা পর্ষদে যারা থাকবেন, তারা যদি এটাকে মুদি ব্যবসার মতো বা অন্য ব্যাংক চালানোর মতো ব্যবসা মনে করেন, তাহলে কিন্তু এটা আসলে ডেভেলপ করা বা ইনোভেশন করা বা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, যেটা স্যার বললেন যে আমরা বহু বছর ধরে শুনছি শস্য বিমা করার কথা। শস্য বিমা করার কথা শুনি, বাজেটে অর্থমন্ত্রী লম্বা বক্তব্যে বলেন আমরা এই করতে চাই, অনেক কিছু করতে চাই, কিন্তু করবার জন্য যে পরিমাণ উদ্যোগ থাকা দরকার সেটা আসলে নাই। জি, ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল আলম। বিমা খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো আসলে কোথায় বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জ তো ইতিমধ্যে আলোচনার মধ্যে চলে এসছে ভাই। আমি যেটা মনে করি যে আসলে আমাদের বীমা উন্নয়ন নিয়ে বিআইএসপিডি, যেটা বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট, অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসছে। 632 কোটি টাকার প্রজেক্ট। ভিজিবল আমরা কিছু দেখছি না যে কি ধরনের অবদান এই প্রজেক্টটা রাখলো, অথবা হয়তো এই বছরের শেষ নাগাদ শেষ হবে, হয়তো এই ডেরিভেলেবলস গুলো হয়তো পরবর্তী আমরা দেখবো। তো যেটা বলছিলাম যে আমাদের এই পেশাতে আমরা যারা এসছি, আমরা খুব প্ল্যান করে এই পেশায় আসিনি, অনেকটা অ্যাক্সিডেন্টালি এসছি। দেন অনেকে যারা পছন্দ করেছে তারা এখানে রয়ে গেছে। তো যেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স একাডেমি যেটা আছে, এটাকে আরেকটু শক্তিশালী দরকার। কারণ আমাদের যেটা আশিসে বলছিলেন এবং সুনন্দা বলছিলেন, যেটা যে আসলে আমাদের সাবস্ক্রাইবের ডিমান্ড সাইড। তো আসলে এই ইন্ডাস্ট্রিতে মানে আমাদের যদি কর্মীদের ডিমান্ড তৈরি করা, তাদেরকে প্রফেশনাল ডেভেলপ করা, এবং সে বিষয়ে যদি শুধু মানে গ্রাহক সাধারণ জনগণের যে অর্থনৈতিক নলেজের গ্যাপ তা না, আমাদের বিমা সেক্টরে কাজ করার জন্য আমরা যারা কাজ করি তাদেরও নলেজ গ্যাপ রয়ে গেছে। তো এটা আমার মনে হয় যে আমাদের এখনো যে ব্যাংকিং রিফর্ম কমিশন যেরকম আছে, আমার মনে হয় ইন্স্যুরেন্স সেক্টর একটা রিফর্ম দরকার, যেখানে খুব স্ট্রংলি দরকার, যেখানে আসলে প্রবলেমটা শুধুমাত্র উপর দেখা না, আসলে ভিতরে যে দেখা দরকার যে আসলে প্রবলেমটা কোথায় আছে। এবং যদি আমার যেটা ধারণা, আমাদের যারা এই সেক্টর যারা কাজ করছেন তাদের থেকে যদি মতামত নেওয়া হয়, ওনারাও হয়তো খোলা মনে আলাপ করবেন এই বিষয়টাকে। আসলে অনেকেই যেটা বলছেন যে বোর্ড অফ ডিরেক্টরস কিংবা আমাদের রেগুলেটর কিংবা অন্যান্য কারণে হয়তো অনেকেই মুখ খোলে না। তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে যদি এখন থেকে যদি আমরা কাজ শুরু করি, হয়তো ব্যবসা আরো কমতে পারে, কিন্তু যখন গ্রোথ শুরু হবে তখন খুব স্টেবল একটা গ্রোথ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক খাতের ত্রুটিগুলো দূর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে। বিমা খাতে কি ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে মনে করেন? পরামর্শ। ধন্যবাদ আপনাকে। এটা ঠিকই বলেছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন খাতে সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে, কমিশন গঠন করেছে। কিন্তু আমি একটু হতাশার সাথে লক্ষ্য করেছি আপনার মতো বা আর অনেকের মতো, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের দুর্বলতাসমূহ কাটিয়ে ওঠার জন্য অথবা মানে সমসাময়িক যে ডেভেলপমেন্ট, অপরাপর দেশে যে সমস্ত উন্নয়নে যে বিমা কিভাবে অবদান রেখে চলেছে, তার সাথে সমতা রেখে বাংলাদেশে বিমা উন্নয়নের জন্য আসলে একটি সংস্কার কমিশন গঠন করা বলে
আমি মনে করছি, এবং সেই কমিশন দুটার দিকে যথার্থ যদি নজর দিত তাহলে এই খাতে প্রভূত উন্নয়ন সাধিত হতে বলে আমি বিশ্বাস করি। একটি খাত সেটা হচ্ছে যে সামাজিক দিক থেকে বাংলাদেশে যারা হচ্ছে ইন্স্যুরেন্স খাতে নিয়োজিত আছেন তারা কিন্তু খুব বেশি মাত্রায় সামাজিক মর্যাদা পান না। আমাদের এই বর্তমানে যেহেতু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলা হচ্ছে এবং হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, এটা এখান থেকেও কিন্তু আসলে শুরু করা যেতে পারত যে ইন্স্যুরেন্স সেক্টরটাকে এত লোভনীয় আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য এখানে বেতন ভাতা এটা সংস্কার করা যেতে পারে। আমি সার্বিক দিক থেকে বলতে চাই যে আমাদের ফিনান্সিয়াল লিটারেসি এটা ইনক্লুসিভ হতে হবে। তারা ইন্স্যুরেন্স সেক্টরে আসবে এই জন্য তাদের বেতন ভাতা, সামাজিক মর্যাদা এটা এনশিওর করার জন্য সরকার কমিশন গঠন করে ব্যাপক প্রচার করতে পারে। আমি পরবর্তীতে আপনার কাছে আসবো। জনাব সুশান্ত সিনহা, সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা IDR এর চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু প্রতিষ্ঠানটিকে কতখানি সক্রিয় করা গেছে বলে আপনি মনে করেন? আমরা শুনবো আরেকটি বিরতির পর। দর্শক, সময় হলো আরেকটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নী বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি অবহেলিত বীমা খাত নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব সুশান্ত সিনহা, বিরতি পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা IDR এর চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু প্রতিষ্ঠানটিকে কতখানি সক্রিয় করা গেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রতিষ্ঠানটাকে সক্রিয় করার আসলে উদ্যোগ কখনো নেওয়া হয়নি। এটা আসলে ওই যে একজনকে আমাদের যেমন কলমে আগে কালি শেষ হয়ে গেলে রিফিল করতে হতো, এটা আসলে রিফিল করার একটি প্রক্রিয়া, যেটি স্যার বলেছেন যে অবসরপ্রাপ্ত সচিবদের এখানে একটা পুনর্বাসন কেন্দ্রের অংশ হিসাবে কিন্তু এখানে দেওয়া হয়। বিমা সেক্টরে কাজ করা মানুষ কিন্তু এখানে নেই, যেটা তপন ভাই বললেন, তিনি 30 বছর বা 40 বছর ধরে এই প্রফেশনে আছে, তার মতো অনেকেই যারা এটাতে থেকে এই প্রফেশন থেকে কাজ করবার জন্য প্রতি মুহূর্তে যাদেরকে শিখতে হয় বা শিখছেন, তাহলে একজন অবসরপ্রাপ্ত সচিব বা অতিরিক্ত সচিব এসেই এই বিমার এত জটিল বিষয়গুলোকে তিনি সলভ করে ফেলবেন বা ফাঁকি ঝুঁকিগুলো ধরে ফেলবেন, এটা আসলে সম্ভব নয়। এখন IDR এর চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, আরেকজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। এখন এই যে সরিয়ে দেওয়ার কাজটাও করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আবার এটা নিয়োগ দেওয়ার কাজটাও কিন্তু করে থাকেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিমা খাতকে ঢেলে সাজানোর জন্য তদারকির যে দায়িত্বটা, কারণ সরকার তো এখান থেকে রেভিনিউ পাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে সারা দেশে, যেখানে ব্যাংক যায়নি, ক্ষুদ্র ঋণ যায়নি, সেখানে ইন্স্যুরেন্সের কর্মীরা গিয়েছে। আর ইন্স্যুরেন্সের যে আপনি মাঝখানে যোগ করে দিই যে আপনি বললেন লোভাতুর প্যাকেজ, ইন্স্যুরেন্স কিন্তু ব্যাংকের চাইতে লোভাতুর হতে পারে বা হয়েওছে। সেটা একজন যদি আপনি ভালো এজেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি যদি যাকে বিমা করছেন তার কিন্তু 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর মেয়াদি, তাহলে 18 বছর ধরে ওর কমিশনটা কিন্তু আপনি পাবেন যদি আপনি পলিসিটা ঠিকভাবে ওটা রিনিউ করেন, অর্থাৎ রিনিউ করার জন্য আপনি উদ্বুদ্ধ করেন। যে বিশ্ববিদ্যালয় থেকে ইন্স্যুরেন্স নিয়ে পাস করছে কিন্তু ইন্স্যুরেন্সে চাকরি করে না, তাহলে তুমি পড়ছো কেন? কারণ পড়ছে যেহেতু চান্স পেয়েছি পড়ছি, চাকরি করবো না কেন? কারণ এখানে আসলে কোনো নিয়োগই হয় না। এটা সত্যি কথা, ওই ছাত্রদের কোনো দোষ নেই। কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে মাস্টার্স পাস করা ছেলেদেরকে নিয়োগ দেওয়া হয়, এটা আসলে খুবই রেয়ার। যারা আগে নিয়োগ পেয়েছে তারা তো পেয়েছেন, নতুন করে কোনো নিয়োগ হয়নি। এই কাঠামোটাও চেঞ্জ করতে হবে। IDR এর চেয়ারম্যানের পরিবর্তনটা এটা আসলে একটা আমাদের ওই যে কলম রিফিল করবারই অংশ, এর বাইরে কিছু নয়। ধন্যবাদ আপনাকে। জনাব মনিরুল আলম, বীমা খাতের উন্নয়ন করতে হলে একদিকে বীমা কোম্পানিগুলোর দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাগুলো নিয়ে যেমন কাজ করা দরকার, তেমনি গ্রাহকদের সচেতনতা ও আস্থা বাড়াতেও প্রচারণামূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই দুটি কাজ সমান্তরালে এগিয়ে নেওয়া দরকার। সেই কাজটি কতটুকু হচ্ছে এবং এই ক্ষেত্রে কোম্পানিগুলো এবং নিয়ন্ত্রক সংস্থার করণীয়টাই বাকি? আশিফ ভাই, আমি এতক্ষণ একটু আমাদের আত্মসমালোচনা করেছি, বাট আমি এখনো যেটা স্বপ্ন দেখি, যেটা সুশান্ত দাও অনেকটা বলার চেষ্টা করেছেন, আমরা ইন্স্যুরেন্সটা এই কারণেই আমার কাছে, আমি নিজেও সম্পৃক্ত হয়েছিলাম যে আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা আমার ব্যক্তিগত জীবনে অথবা ব্যবসা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে। ইভেন আমাদের যে SDG যে গোলগুলা, এটা যেটা বলেছিলাম যে হ্যাঁ আমাদের 2030 সাল আমাদের অ্যাচিভ করার কথা, এই SDG 17টা পয়েন্টের 11টাতে খুব খুব অন্তর্নিহিত ভাবে আসলে এই SDG মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা, কোন ডেভেলপমেন্টটাকে সাস্টেনেবল করতে গেলে ইন্স্যুরেন্সের বিকল্প নাই। কারণ আমি ডেভেলপ করতে পারি, বাট টু মেক ইট সাস্টেনেবল, এটা হ্যাজ টু বি ব্যাকড বাই ইন্স্যুরেন্স। কারণ কোন একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা রিপ্লেস করার জন্য ইন্স্যুরেন্স পলিসি থাকা দরকার। যেমন আমরা বলি যে যেটা আপনি হেলথের কথা বললেন, আপনি আসলে আমাদের এটা
অনেক সম্ভাবনা আছে। আমরা নিজেরা এখন খুব ব্যক্তিগতভাবে আমাদের কোম্পানির মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করছি। আমি দেখেছি মানুষকে ইন্স্যুরেন্সের কথা বলে তারা যতটা নেগেটিভ বলে, বাট যখন হেলথ ইন্স্যুরেন্সের কথা বলি খুব পজিটিভ রেসপন্স পাচ্ছে। তো আমার যেটা হয়েছে যে আমার প্রায় যা পলিসি বিক্রি হয় 60 to 70% পলিসি বিক্রি হয় এই হেলথ ইন্স্যুরেন্সের কারণ। এবং আমরা যখন বলে দিই যে আপনাদের পলিসি ল্যাপস হয়ে যায়, তাহলে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের এই কাভারেজ থাকবে। বন্যা এবং বৃষ্টি এবং অতিবৃষ্টি আমাদের যে ধরনের ক্ষতি হলে, যে রিসেন্টলি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে যে ক্ষতিটা হলো, যে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। জি ধন্যবাদ। আমরা আমাদের আলোচনা আসলে শেষ পর্যায়ে, আমরা আলোচনা শেষ করব। অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, কেউ কেউ বলছেন বীমা খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে এখানে নীতিমালা ও আইনি পরিবর্তন আনা দরকার। আপনার পরামর্শ শুনতে চাই, ঠিক কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন, একেবারে বুলেট আকারে যদি বলেন। খুবই শেষের দিকে, যেহেতু প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা আছে সেটা এখান থেকে দূর করতে হবে। যারা মালিক পক্ষ আছে তাদেরকে অতি লোভের যে ইস্যুগুলো আছে সে সমস্ত সেক্টরগুলোকে এগুলো আইডেন্টিফাই করে এগুলো বন্ধ করতে হবে, এবং হচ্ছে একটা ম্যাসিভ ড্রাইভ দিতে হবে যাতে করে হচ্ছে সাধারণ মানুষের কাছে ইন্স্যুরেন্সের যে বেনিফিটটা আছে, সুবিধা আছে, সেটা তাদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ব্যাপক সহযোগিতায়, এখানে আপনাদের যারা মিডিয়া কর্মী আছেন তাদের মাধ্যমেও কিন্তু এটা সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা ইন্স্যুরেন্সটাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বীমা গতানুগতিক কোনো খাত নয়, এটি একটি বিশেষায়িত খাত। ফলে এর ব্যবসার ধরন, প্রোডাক্ট ডিজাইন, নীতিমালা কিংবা পরিচালনার কৌশল অন্য খাত থেকে একেবারেই ভিন্ন। সুতরাং গতানুগতিক উদ্যোগ বা পদক্ষেপ নিয়ে এই খাতকে বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব নয়। আজকের আলোচকরা যেমনটি বলছিলেন, মাঠ পর্যায় থেকে শুরু করে নীতি নির্ধারক ও নিয়ন্ত্রণ সংস্থা পর্যন্ত দেশে বীমা খাতের প্রতিটি স্তরেই চলছে বহুমুখী দুর্বলতাকে সঙ্গে নিয়ে। বীমা খাতের উন্নয়ন করতে হলে এই দুর্বলতাগুলো দূর করতে হবে। এই খাতের নীতি নির্ধারকদের মনোযোগ ও গুরুত্ব বাড়াতে হবে। নিয়ন্ত্রণ সংস্থায় প্রয়োজনীয় অভিজ্ঞ পেশাদার জনবল নিয়োগ দিতে হবে। কমিশন বা কর্তৃপক্ষগুলোকে আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করার চলতি প্রবণতা থেকে বেরোতে হবে। বীমা খাতকে টেকসই করতে যুগোপযোগী আইন করতে হবে। মেধাবীরা যাতে এই খাতকে পেশা হিসাবে বেছে নেয় সেজন্য কর্মীদের বেতন ভাতা ও সুবিধা আকর্ষণীয় করতে হবে। সামাজিক মর্যাদা বাড়াতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নের বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.